তবে আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন, বিএনপির কোনো চিন্তা আছে কিনা এবং বিএনপি এটি নিয়ে আসলে রিগ্রেট করে কিনা যে বঙ্গবন্ধুকে বিভিন্ন সময় বিএনপির সময় আসলে হেয় করা হয়েছে, এমনকি বঙ্গবন্ধু হত্যার বিচার বিএনপির সময় আসলে একরকম আটকে রাখা হয়েছিল। বঙ্গবন্ধু বছরে বিএনপিটি মনে করে কিনা, যেমন আমি বঙ্গবন্ধু হত্যা মামলা কভার করেছি, আমি দেখেছি 2001 থেকে 2006 একদিন আপিল বিভাগে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হতে পারে নাই। বিএনপির এই বঙ্গবন্ধু সময়কার বিষয়গুলি আসলে পরিষ্কার করবে কিনা, বিএনপির আলাদা কোনো ভাবনা আছে কিনা? রিজভী ভাই দেখুন, আমি মন্ত্রী মহোদয় কয়েকটি কথা বললেন, আমার মনে হয় সেগুলোর একটু জবাব দেওয়া দরকার। উনি বলেছেন যে 15ই ফেব্রুয়ারির যে নির্বাচন করেছে বিএনপি একতরফা ভাবে, সেটা মানে 1 মাসের মধ্যে তারা সেই সরকারকে তারা উল্টে দিয়েছে। দেখুন, বিএনপি কিন্তু ফ্যাসিজম প্রতিষ্ঠা করেনি, বিএনপি একদলীয় বাকশাল তৈরি। কিন্তু রিজভী আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি, বিএনপির ফ্যাসিজম আপনি বুঝবেন না তো, ওই পার্লামেন্টে বিএনপির মধ্যে থাকলে তো বিএনপির ফ্যাসিজম বোঝা যায় না। না বিএনপির ফ্যাসিজম আপনারা বিএনপিতে 2001 সালে বিএনপি যা করেছে সেই সময় তো আমরা রিপোর্টার, আমরা মাঠে গিয়ে দেখেছি 2001 সালে বিএনপি কি করেছে। 2002, 3, 4, 5, 6 আমরা তো কিছুটা বিবেক আমরা আছে, আমরা বিএনপি করি বলেই যে একেবারে বিএনপি অন্যায় করে যাবে আর সেটাকে আমরা সমর্থন করে দেবো তা তো নয়, তা তো নয়। আপনার যে কোনো সময় যে কোনো রেজিমেই আপনার ঘটনা ঘটতে পারে, নানা ধরনের ঘটনা ঘটতে পারে, তার জন্য সেই শাসনকাল যে দায়ী থাকবে এমন তো কোনো কথা নয়। আমেরিকাতে 9/11 হয়েছে বলে কি আমেরিকার লোকজন কি সেই সময় বুশ সরকার তাকে কি দায়ী করে? 2004 সালে অগাস্ট মাসে গ্রেনেড হামলা করে সংসদে বলা হয়েছে যে এই হামলা করেছে আওয়ামী লীগ নিজে থেকে। 10 বছরের মধ্যে ইলিয়াস আলী নাই হয়ে গেছে, সাইফুল ইসলাম হিরু সে এমপি ছিল, সে নাই হয়ে গেছে। আপনার চৌধুরী আলম নির্বাচিত কাউন্সিলর, সে নাই হয়ে গেছে। আপনার একজন পরিবেশবাদী, তার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের অসংখ্য আপনার হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ, সাংবাদিক গুম হয়েছে, এত কিছু ঘটনা হয়েছে। তো এটা কোন রেজিম? এটা কি বিএনপির আমলে হয়েছে? এটা কি বিএনপির এর আগে যখন ক্ষমতায় ছিল তখন এই জিনিসগুলো হয়েছে? কিন্তু এখন যে সরকারের সময়গুলো হচ্ছে, এটা কোন রেজিম? আপনার 100 ফিট একটা মিছিল কেটে পড়ে আপনার সেখানে পুলিশ গুলি চালায়, সেখানে লাঠি চার্জ করে এবং ভয়ঙ্কর ভাবে। এবং আমি আজ থেকে 3-4 দিন আগে সেইখানটা গিয়ে লাঠি চার্জের মুখোমুখি হলাম। আপনি কি এই পরিসংখ্যানটি জানেন যে পলিটিক্যাল ভায়োলেন্স, আমি একটু ছোট্ট পরিসংখ্যান বলি, পলিটিক্যাল ভায়োলেন্স, আমার কথাটা শেষ করে নেই। জি জি, আমি আপনাকে কথাটা শেষ করে নেই। এটা হলো যে বিএনপি আন্দোলন করতে পারে না ভাই। ফ্যাসিজমের মধ্যে তো আন্দোলন, জীবন নিয়ে বেঁচে থাকাই তো মুশকিল। আপনার হিটলারকে সরাতে একদিক দিয়ে রাশিয়ান সৈন্যবাহিনী, একদিক দিয়ে আমেরিকান সৈন্যবাহিনী লেগেছে। আপনার এইভাবে মুসলিমকে উৎখাত করেছে। এগুলি বলা যায়, এগুলি খুবই ভালো রেটরিক। আমি একটু বলি, এগুলি খুবই ভালো রেটরিক, এই তুলনাগুলি খুবই রেটরিক, আসলে খুবই অলংকারিক তুলনা। কিন্তু রিজভী ভাই, আমি শুধু এটি বলি, আপনি কি এই পরিস্থিতিতে দেখেছেন পলিটিক্যাল ভায়োলেন্স এখন সর্বনিম্ন পর্যায়ে আছে বাংলাদেশে? 47 বছর স্বাধীনতার মধ্যে গত 5 বছরে পলিটিক্যাল ভায়োলেন্স সর্বনিম্ন পর্যায়ে আছে। পুলিশের গুলির কথা বললেন, আপনি সাদ্দামের আমলে ইরাকে সর্বনিম্ন পর্যায়ে ছিল আপনার গিয়ে কি বলে সেখানে সন্ত্রাস এবং ভায়োলেন্স। গাদ্দাফির আমলে ওখানে কোনো ভায়োলেন্সই ছিল না। বাংলাদেশের পুরোটাই আসে ডেমোক্রেটিক কান্ট্রি, তাহলে কি বলবো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল? আমরা বাংলাদেশের তুলনাতেই আসি, বাংলাদেশের লোকজন কি এখন, বাংলাদেশের লোকজন কি 5 বছর আগের থেকে আরেকটু বেশি নিশ্চিন্ত না? না, ভায়োলেন্স আপনার হরতাল নাই, অবরোধ নাই। পিলখানাতে যে ঘটনা ঘটেছে, যে ভায়োলেন্স হয়েছে, এত বড় ঘটনা কোন আমলে ঘটেছে? এটা তো এই আওয়ামী লীগের আমলে। আপনি যে ভায়োলেন্সের কথা বলছেন, শুনেন, নিষ্ঠুর নির্যাতন করে, মানুষকে অবদমিত করে, মানুষকে বুটের নিচে রেখে যে কবরের শান্তি বিরাজ করা হয়, সেটা হচ্ছে জিরো মানে কি ভায়োলেন্স ওটাকে বলে না, ওটাকে বলা হয় একটা অত্যাচারী একটা কবরের শান্তি। তো সেই শান্তি এখন সেখানে বিরাজ করছে। আরেকটি আন্দোলনের কথা বলেছেন আমাদের মন্ত্রী মহোদয়, বলেছেন যে আন্দোলন করে তারা নামিয়েছে। আপনার কি বলে 69-এর নিশ্চয়ই মনে আছে, আপনার আওয়ামী লীগ কিছুই করতে পারেনি। মাওলানা ভাসানী সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে আপনার আগরতলা মামলা থেকে বের করেছেন। এটা ইতিহাস, এটা আমি বানিয়ে কথা বলছি। আগরতলা, এটা ইতিহাস। মাওলানা ভাসানী আগরতলা এবং আগরতলা। আচ্ছা আচ্ছা রিজভী ভাই, এই ইতিহাস ছাত্র সংগ্রাম পরিষদ করে সেই মাওলানা ভাসানীর নেতৃত্বের সংগ্রামে সামিল হয়েছে ছাত্ররা একত্রিত হয়ে, তখন হয়েছে। কিন্তু তারপরেও বলবো যে এখন যে রেজিম ছিল ওইটা ঔপনিবেশিক সময়। মাওলানা ভাসানী ঘোষণা দিয়েছেন তিনি পল্টন থেকে ইয়েতে যাবেন,
কি বলে যে ক্যান্টনমেন্ট ঘেরাও করতে যাবেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে মুক্ত করার জন্য, সেই যাওয়ার পথটা পর্যন্ত ওই কি বলে যে আপনার সেই দিনের সামরিক শাসকরা দিয়েছে, সেই গণতন্ত্রটুকু, সেই রুদ্ধ গণতন্ত্রটুকু এখনো নাই। এত কি ভয়ঙ্কর অত্যাচারী এখন সময় যাচ্ছে এটা। আর ফ্যাসিবাদ কিন্তু সামরিক আইন দিয়ে আসে না, ফ্যাসিবাদ কিন্তু গণতন্ত্রের পথেই কিন্তু আপনার ফ্যাসিবাদ তৈরি হয়, বিভিন্ন দেশে রাজনৈতিক দলের মাধ্যমেই কিন্তু ফ্যাসিবাদ তৈরি হচ্ছে। সুতরাং এগুলো তো হচ্ছে আপনার মানে কথার কথা বলা হয়, কিন্তু বাস্তব চিত্র এখানে ভিন্ন। আপনারা বলছেন যে কি মত প্রকাশের স্বাধীনতা আছে, হ্যাঁ মত প্রকাশের স্বাধীনতা কি আছে, এবং এই মত প্রকাশের স্বাধীনতার বিনিময়ে কত খেসারত দিতে হয়েছে জানেন? 117টার মতো মামলা, এবং এই মামলা আমাদের তো এরশাদ বিরোধী আন্দোলন, রাজনীতিতে আসা হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলন, মামলা হয়েছে, ইয়ে হচ্ছে রাজনৈতিক মামলা হয়ে থাকে সেটা। কিন্তু এখনকার যে মামলাগুলো সেটা হচ্ছে সমস্ত মানে বিচারালয়কে হাতের মুঠোয় নিয়ে সরকারের ইনস্ট্রাকশনে সেইভাবে আপনার রায় হয়, সেইভাবেই বিচার হয়। এটা খালেদ সাহেব আপনি নিশ্চয়ই জানেন। আর ব্যবসায়ীদের কথা বললেন, আপনি জানেন কত ব্যবসায়ীকে ডেকে নিয়ে গোয়েন্দা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী ধমক দিয়ে তাদেরকে বলা হয় তোমরা বিএনপিকে পয়সা দিচ্ছ, তোমরা বিএনপিকে চাঁদা দিচ্ছ, তোমাদের কিন্তু পরিণাম খারাপ হবে। অসংখ্য ব্যবসায়ী আমাদেরকে এসে বলে যারা বিএনপিকে সমর্থন করে, তারা আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে। যদি বলেন, আমি যদি এখন তাদের নামগুলো যদি প্রকাশ করি তাহলে তারা আরো বিপদে পড়বে। আমি এই ধরনের যদি 50-60 জন ব্যবসায়ীর কথা যদি আপনার সামনে প্রকাশ করি তারা আরো বিপদ পড়বে। তারা গোপনে এসে আমাদেরকে বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জেলায় যারা বিএনপিকে ধরেন যারা ডোনার আছেন, বিএনপি যারা করেন বড় ব্যবসায়ী, তাদেরকে গিয়ে এই ধরনের হুমকির মধ্যে তারা পড়ছে এবং তারা আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের একটা ভয়ঙ্কর নৈরাজ্যিক বিভীষিকা বাংলাদেশে। শুনতে পাচ্ছেন? আপনার পার্টির মহাসচিব, জি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনাদের কথা। আমি একটু বলতে চাইছিলাম যে এখানে আলোচনা হচ্ছে, আলোচনায় তো আমি যদি পার্টিসিপেট করি তাহলে তো আমাকে কথাগুলো বলতে হবে। সেজন্য আমি বলছি যে আজকে আমার প্রশ্নটা যদি একটু জবাব দিতেন যে বঙ্গবন্ধু নিয়ে আজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশের বাইরে, পার্টির মহাসচিব, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, যারা মন্ত্রিত্ব করেছেন, যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, দেশের মানে সুনামধারী রাজনীতিবিদ, এরা কেউ এই সরকারের মামলা থেকে বাদ পড়েননি। প্রত্যেকেই মামলার মধ্যে জড়িয়ে রেখে তারা মানে একটা আগেই যেটা বলেছি যে একটা কবরের যে শান্তি, সেই শান্তির মতো তারা দেশ শাসন করতে চাচ্ছেন। এখানে গণতন্ত্রের লেশমাত্র নয়। নিশ্চুপ থাকা কি আপনার এটা কি মানব সমাজের মধ্যে কি এটাকে গ্রহণ করে? গণতন্ত্র মানে হচ্ছে আমি আমার কথা বলবো মুক্তভাবে, গণতন্ত্র মানে, এবং এই মুক্তভাবে বলতে গিয়ে আমি মামলার মধ্যে পড়বো না, আমি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা হয়রানির মধ্যে পড়বো না। এটাই তো হচ্ছে ডেমোক্রেসি। মানব সমাজ কথা বলতে চায়, মানব সমাজ অ্যানিমেল ফার্ম নয়। ওকে রিজভি ভাই, আপনি কি ওই যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন অনুষ্ঠান এবং ইত্যাদি সম্পর্কে কোন রকম একটু মন্তব্য করবেন যে বিএনপির কোন রকম অবস্থান রয়েছে কিনা? না, আমার মন্তব্য এখানে কিছু নাই। দেখুন, তিনি একজন জাতীয় নেতা, আমাদের নিঃসন্দেহে আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামে তার যে ভূমিকা সেটাকে আমি অবশ্যই শ্রদ্ধার সাথে সেটাকে স্মরণ করি। কিন্তু কথা হলো যে ওনারা ইয়ে করছেন, মুজিব শতবর্ষ পালন করছেন, কিন্তু আপনারা এটা করতে গিয়ে আপনারা একটু মানুষের কাছে একটা ক্রস সেকশন সার্ভে করুন। দেখুন মানুষ কিভাবে নিচ্ছে। এক ধরনের করা, আপনি একটা পরিশীলিত ভাবে করা, আর আপনি যদি আদেখলাপনা করেন, আপনারা যদি একটা বাড়াবাড়ি করেন, অতিশয়োক্তি করেন, তাহলে সেটা তো মানুষ সমালোচনা করবেই। সেই সমালোচনাটুকু আছে যে আপনি মানে বিএনপিকে বইমেলায় যাবেন, দেখবেন মনে হচ্ছে যে এটা আওয়ামী লীগের কাউন্সিল। যে বইমেলা একটা সর্বজনীন একটা বিষয়, এখানে বিভিন্ন মত পথ তাদের স্টল থাকে। আপনাকে ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার। আমি খালেদ ভাইয়ের কাছে